স্বাগত জানাচ্ছি টিবিএস পডকাস্টে। সাথে আছি আমি আনিসুর রহমান। আজ আমরা কথা বলবো সরকার পুনর্গঠন নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের মন্তব্য নিয়ে। কেন নুরুল হক নূর সরকার পুনর্গঠনের কথা বলছেন তা নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি টিবিএস পডকাস্টে। গতকাল আপনার পার্টির প্রধান বলেছেন যে একটা বলেছেন যে এই সরকার পুনর্গঠিত হতে হবে এবং ছাত্রদের যে দুইজন প্রতিনিধি আছে তাদেরকে এই জায়গা থেকে পদত্যাগ করতে হবে। এই বিষয়ে আপনার মন্তব্যটা একটু জানতে চাই। আসলে আপনি কি মনে করছেন, এই হঠাৎ করে সরকারের মধ্যে ছাত্র যে দুইজন প্রতিনিধি আছে তাদেরকে পদত্যাগের কেন কথা বলছেন এবং সরকার পুনর্গঠনের কথা কেন বলছেন? যখন আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন প্রক্রিয়া শুরু হয়, আমরা সেই সময় বলেছিলাম যে দেশকে নতুন ভাবে যদি গঠন করতে হয়, জাতিকে পুনর্গঠন করতে হয়, তাহলে জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। জাতীয় সরকার বলতে যারা বিপ্লবী অংশ নিয়েছে সবার অংশীদারিত্বের সরকার। কিন্তু আমাদের সেই যে বক্তব্য সেটি আসলে গ্রহণ করা হয়নি। কিন্তু পরবর্তীতে আপনি দেখেছিলেন যে যখন 5 মাস অতিবাহিত হয় তখন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি নিজেই বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। দেখেন, তাহলে আমাদের বক্তব্য বা আমাদের চিন্তা সেটি কিন্তু সঠিক। তো এখন যেটি হয়েছে সেটি হলো যে এই সরকারের সহযোগিতায় এবং পৃষ্ঠপোষকতায় একটি দল গঠিত হয়েছে। দেখেন, দল গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া। একজন হঠাৎ করে এসে একটি দলের প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক হয়ে যেতে পারে না। তিনি অনেকদিন ধরে কাজ করেন এবং সেই কাজের ধারাবাহিকতা একটি পর্যায়ে এসে কমিটি গঠিত হয়। তার মানে কি? তার মানে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি এই যে এখন একটি দলের প্রধান হলেন, তার মানে তিনি উপদেষ্টা পদে থাকাকালীন সময়েই এই দল গঠনের প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন, দল গঠন করেছেন এবং দল গঠনের পিছন থেকে কাজ করেছেন এবং এখন তিনি সামনে এসেছেন। তো এই বিষয়টি তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যায় না। এবং একই সাথে দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা এই দলকে তারা শুভকামনা জানিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি নিজেই বলেছেন নাহিদ ইসলাম একদিন প্রধানমন্ত্রী হতে পারেন। সরকারের জায়গায় থেকে এইভাবে একটি দলকে শুভকামনা প্রকাশ করা যায় না। কোনোভাবেই একটি দলের একজন ব্যক্তি বা প্রধানমন্ত্রী হবেন এই কথা বলা যায় না। এই কথা আসলে বলার মধ্যে এক ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে এই কথা বলার কারণে বা এই ধরনের দল গঠনের কারণে। এবং বিশেষ করে আপনি দেখেন যে এই যে একটা দল গঠন করলো, তারা কিন্তু তাদের নিজেদের মানুষদের নিয়ে দল গঠন করলে কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা কি করছে, তাদের কোন উপদেষ্টা বিভিন্ন দলের বিভিন্ন ব্যক্তিকে ফোন দিচ্ছে, বলছে যে আমাদের সাথে আসেন, আপনাদেরকে আগামীতে এমপি বানানো হবে, নির্বাচনের খরচ দেওয়া হবে। এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে এইভাবে ফোন দেওয়া হচ্ছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে বিভিন্ন ভাবে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে কাজটি স্বয়ং শেখ হাসিনা করতো এবং এরশাদ করতো। 90-এ যে এরশাদ ক্ষমতায় ছিল, এরশাদ কিন্তু এই কাজটি করতো, যে বিভিন্ন দলের প্রোডাক্টিভ নেতাদেরকে ফোন দেওয়া, তাদেরকে কাছে ডাকা, প্রলোভন দেখানো, মন্ত্রী প্রতিমন্ত্রী বানানো, দলে যুক্ত করা। হাসিনাও তো বিভিন্ন বিএনপি ভাঙার চেষ্টা করেছে, অন্য দল ভাঙার চেষ্টা করেছে। ঠিক একই কাজ যদি এই নতুন দল করে, তারা নিজেরা এই কাজের সাথে যদি লিপ্ত হয়, সেটি অত্যন্ত দুঃখজনক হবে এবং সেই কাজটি তারা করেছে। আমাদের দলের অসংখ্য নেতাকর্মীকে বলেছে যে এমপি বানাবে, নির্বাচনী খরচ দিবে। নির্বাচনী খরচ তারা কই থেকে দিবে? তাদের টাকা কোথায়? সেই উৎসকে আমরা জানতে চাইতে পারি না। তারা একদিকে বললো যে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই, রাষ্ট্র সংস্কার করার জন্য তারা সরকারে গেল। এখন কি তাহলে তাদের কাছে রাষ্ট্র সংস্কারের থেকে দল গঠন মুখ্য হয়ে দাঁড়ালো? অন্যথায় তারা রাষ্ট্র সংস্কারের কাজ অর্ধেক করে বাকি অর্ধেক সম্পন্ন না করে কেন পদত্যাগ করে আসলে এই ধরনের দল গঠন করলো? দেখেন, দল গঠনে আমাদের কোনো আপত্তি নাই, আমরা নতুন দলকে স্বাগত জানাই, কিন্তু গণ অভ্যুত্থানে তো সবাই অংশ নিয়েছে। আমি একটা প্রশ্ন করি, আপনাদের দলকে কবে থেকে তাদের দলে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে? এই ব্যাপারে বোধহয় আজকে আপনি প্রথমবার বললেন, এর আগে কখনো আপনারা মিডিয়াতে বলেন নাই যে আপনাদের দলের নেতাকর্মীদেরকেও তাদের দলে ফেরানোর জন্য ডাকা হয়েছে, এবং কোন পক্ষ থেকে ডাকা হয়েছে যদি একটু পরিষ্কার করেন। দেখেন, আমি আগেই বলেছি যে কোন উপদেষ্টা এভাবে ফোন দিচ্ছে বিভিন্ন জনকে, তাদেরকে প্রলোভন দেখাচ্ছে। এখন উপদেষ্টার পদে থেকে যদি এই ধরনের লোভ দেখায়, প্রলোভন দেখায়, তাহলে অনেকে তো আসলে বিভ্রান্ত হতে পারে। এগুলো আপনারা সাংবাদিকরা আপনারা খতিয়ে বের করেন কারা এগুলো করছে। এবং একই সাথে আমি আগেই বলেছি যে গণ অধিকার পরিষদকে নিয়ে শেখ হাসিনার আমলে যেমনি ভাবে ষড়যন্ত্র হয়েছিল, ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা একই ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, যে যত টাকা লাগুক গণ অধিকার পরিষদকে ভাঙতে হবে, যত টাকা লাগুক গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে ভাগিয়ে আনতে হবে। দেখেন, একজন কর্মী বা একজন নেতা তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক শ্রম দিতে হয়, তার পিছনে অনেক ইনভেস্ট করতে হয়। মানে আমাদের তৈরি
নেতাকর্মীদেরকে এইভাবে প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে সরকারের ক্ষমতা ব্যবহার করে তাদেরকে ভাগিয়ে নিবে, তাদেরকে নানানভাবে বিভ্রান্ত করবে, এটি তো অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না। এই কাজগুলো যখন অন্তর্বর্তীকালীন সরকারের কেউ করবে বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি মহল করবে, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে। ইতিমধ্যে তো এই সরকারের নিরপেক্ষতার প্রশ্ন তৈরি হয়েছে। একজন সরকারের উপদেষ্টা যখন হুট করে পদত্যাগ করে হুট করে আরেকটা দলের দায়িত্ব নেয়, তখন তো সরকারের নিরপেক্ষতা থাকে না, কারণ মনে হবে যে এই সরকার ওই দলের সরকার। এখন তো সেটাই মনে হচ্ছে যে নতুন যে দল গঠিত হয়েছে এই দলের সরকার ক্ষমতায় রয়েছে। কারণ কি? কারণ একজন পদত্যাগ করেছে ছাত্রদের মধ্য থেকে, বাকি দুইজন কেন পদত্যাগ করবে না? ওই একজনের সাথে কি বাকি দুইজনের সাথে কোনো সংযোগ নাই, কোনো সম্পর্ক নাই? এখন তারা নিরপেক্ষতার ভান ধরছে। নিরপেক্ষতার ভান ধরে আসলে মানুষকে কোনোভাবেই বোঝানো যাবে না। আমরা মনে করি অবশ্যই এই সরকারের মধ্যে যারা বিতর্কিত, যারা আওয়ামী দোসর এবং একই সাথে যারা আপনার নানানভাবে অন্য দলকে ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে দাবি করছি যে আগামীতে এই সরকারের অধীনে কোনোভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে পারে বলে মনে হচ্ছে না এই মুহূর্তে। কারণ এই সরকারের কর্মযোগ ইতিমধ্যে বিতর্কিত হয়েছে। এই সরকার একটি দলকে পিছন থেকে ব্যাকআপ দিচ্ছে, পিছন থেকে সমর্থন দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। সুতরাং আমরা মনে করি একটি নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা অবশ্যই পুনর্বহাল করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার অধীনে যদি নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই সরকারের অধীনে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরিবেশটা নাই। এই সরকার নিজের নিরপেক্ষতা হারিয়েছে। রাশেদ ভাই, আমি যদি একটু জানতে চাই, এই সরকারের আপনারা চাচ্ছেন যে একটা নিরপেক্ষ সরকার, সেই নিরপেক্ষ সরকারের প্রধানও কি ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন, না ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিও আপনাদের আস্থা নাই? ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এই মুহূর্তে আমরা অনাস্থা আনতে চাচ্ছি না, যেহেতু তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে, তিনি সেই সময় দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু তার আশপাশে যারা আছে তারা অনেকে ইতিমধ্যে বিতর্কিত হয়ে পড়েছে। যেমন ফারুকী সাহেব একজন বিতর্কিত ব্যক্তি, বসির সাহেব একজন আওয়ামী লীগের প্রেতাত্মা, আলী ইমাম মজিমদার মুজিববাদী সৈনিক, তাদেরকে এই সরকারে রেখে আপনি কিসের সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন? এবং এই সরকারের যে সচিবগুলো নিয়োগ দেওয়া হয়েছে, তারা আলী ইমাম মজুমদার নিজে নিয়োগ দিয়েছে। আমি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে সেই তথ্য পেয়েছি। সচিব বলেন, আপনার জ্যেষ্ঠ সচিব বলেন, মন্ত্রী পরিষদ সচিব বলেন, তারা তো আওয়ামী লীগের সুবিধাভোগী। সুতরাং তাদের মাধ্যমে তাদেরকে ওই পজিশনে রেখে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। একইভাবে আওয়ামী লীগের তালিকার ডিসি, এসপি আপনি নিয়োগ দিয়েছেন, তো তাদের মাধ্যমে কি সুষ্ঠু নির্বাচন সম্ভবপর হবে? কোনোভাবে সম্ভবপর হবে না। ডক্টর ইউনূস তিনি থাকতে পারেন, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন, বাট আমরা মনে করি যে এইখানে উপদেষ্টা পরিষদের রদবদল ছাড়া কোনোভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। একজন ছাত্র যেহেতু পদত্যাগ করেছে, আমরা মনে করি আর বাকি দুইজন ছাত্রকে অবশ্যই পদত্যাগ করতে হবে। কারণ তারা যদি দুইজন দায়িত্বে থাকে, তাহলে এই নির্বাচন হবে বিতর্কিত নির্বাচন। কারণ ওই দুইজন ছাত্র কিভাবে নতুন দলকে ক্ষমতায় আনা যায়, তারা কিন্তু সেই লক্ষ্যে কাজ করবে। যেহেতু তাদের দল, তারা আশীর্বাদ বানিয়েছে ইতিমধ্যে, এবং এটা তো লুকোচুরি করার কোনো সুযোগ নাই। আপনি অভিনয় করে মানুষকে কোনোভাবেই মানুষের চোখে ধুলো দিতে পারবেন না যে এটা আপনার দল না, আমার দল না। আমরা জানি, আমাদের কাছে স্পষ্ট তথ্য প্রমাণ ছাড়া কি আমরা এই কথা বলছি? এই দল গঠনের পিছন থেকে কাজ করছে উপদেষ্টারা, কয়েকজন উপদেষ্টা এই দল গঠনের পিছন থেকে কাজ করেছে। তারা কি বলছে? এই যে এত বড় বড় প্রোগ্রাম করছে, এর অর্থের উৎস কি? তারা হঠাৎ করে উপদেষ্টা পদে গেল আর এত টাকা পয়সা মালিক হয়ে গেল যে এত আপনার, তারা নিজেরাই বলছে যে 3 লাখ মানুষ আপনার সমবেত করেন আমাদের ইচ্ছা, বা তারা মানে লাখ লাখ মানুষ নাকি জমায়েত করেছে। তো লাখ লাখ মানুষ কি আপনার এমনি এমনি ফাউ ফাউ চলে এসেছে? সব থেকে বড় যে সমস্যা এই উপদেষ্টা পরিষদের কয়েকজনের, বা এই যে এখন যে দল গঠন করলো, যে তারা অন্য দল ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি তাদের প্রতি আহ্বান রাখবো যে নিজেরা নিজেদের মানুষদের দল গঠন করে কোনো সমস্যা নেই, বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে টার্গেট করেন না। আপনাদের ক্ষমতার যে মানে ক্ষমতা, সেটা ব্যবহার করে কোনোভাবে বিভ্রান্ত করেন না। এমপি বানাবেন, নির্বাচনী খরচ দিবেন, টাকা কই থেকে পাবেন? আমি মনে করি এই মুহূর্তে অবশ্যই দুদকের উচিত এই উপদেষ্টা পরিষদের প্রত্যেক উপদেষ্টার সম্পদের তদন্ত করা, দেশে বাইরে আত্মীয় স্বজন 14 গোষ্ঠীর তদন্ত করা। আমরা আগেই বলেছিলাম যে এই যেহেতু 6 মাস অতিবাহিত হয়েছে, উপদেষ্টা পরিষদের প্রত্যেক উপদেষ্টার সম্পদের হিসাব দাখিল করেন। দাখিল করা হয়নি। আপনি দেখেছেন যে কোন কোন জায়গায় আপনার যারা বিপ্লবে অংশ নিয়েছে দাবি করছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির নেতারা, যেমন রংপুরে একজন দেখলাম চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, এরকম বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম ছিল একটি পবিত্র প্ল্যাটফর্ম, আমাদের সবার প্ল্যাটফর্ম। আজকে সেই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করা, আমি মনে করি এই দল গঠন আসলে আমাদের কোনো সমস্যা নাই, আপত্তি নাই, কিন্তু এই দল গঠনের প্রক্রিয়া নিয়ে আমাদের আপত্তি আছে। এই দল গঠনে
সদস্য অন্তর্ভুক্তি নিয়ে আমাদের আপত্তি আছে। আমাদের গণ অধিকার পরিষদকে ধ্বংস করার একটি মিশনে তারা লিপ্ত হয়েছে। আমাদের নেতা কর্মীদেরকে নানান ভাবে প্রলোভন দেখাচ্ছে, নানান ভাবে তাদেরকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই কারণে কিন্তু আজকে আমাদের কথাগুলো বলা লাগছে, জাতির সামনে এই কথাগুলো উন্মোচন করা লাগছে যে গণ অধিকার পরিষদ আজকে দেখেন 24-এর যে বিপ্লব, সেখানে আমাদের সভাপতি নুরুল হক নূর গ্রেপ্তার হয়েছে, আমাদের 11 জন সহযোদ্ধা শহীদ হয়েছে। আমরা 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন না করলে কি 24 সালের গণ অভ্যুত্থান হতো? আমি একটা না 15 দিন রিমান্ডে ছিলাম। আজকে আপনারা নাহিদ ইসলামের তার শরীরের যে আঘাতের চিহ্ন দেখেছেন, কিন্তু আমাকে যে রিমান্ডে নির্যাতন করেছে এই চিহ্ন কি আপনারা দেখেছেন? রিমান্ডের চিহ্ন তো দেখা যায় না। আজকে আমাদের সংগ্রামকে নানান ভাবে অবমূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে। আজকে আমাদের সংগ্রামকে নানান ভাবে তারা আজকে মলিন করার চেষ্টা করছে। আজকে দেখেন, তারা একটিবারের জন্য 18 সালের নাম নেয় না। 18 থেকে 24 সাল পর্যন্ত আমরা যে সংগ্রাম করেছি, এই সংগ্রাম মনে হচ্ছে ফাও ফাও, এই সংগ্রামের কোনো মূল্যায়ন নাই। কিন্তু আমাদের কথা বলছে না। আজকে বিএনপি বলেন, জামাত বলেন, আপনার ছাত্রদল বলেন, শিবির বলেন, তাদের সংগ্রামকেও অবমূল্যায়ন করা হচ্ছে। কেউ কেউ দাবি করছে যে আমরাই সব করেছি। আরে ভাই, একটা দেওয়াল 100 জন মিলে ধাক্কা না দিয়ে সেই দেওয়াল পড়ে না। আমরা এতদিন ধরে দেওয়াল ধাক্কাইতে ধাক্কাইতে আমরা একটা জায়গায় আমরা রেখেছিলাম, এবং এখন ছাত্র জনতা এসে তারা আরো শক্তি দিয়েছে, সেই দেওয়ালটা পড়ে গেছে। তার মানে কি? তার মানে এই যে গত 15 বছরের যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের ফসল হলো এই শেখ হাসিনার পতন এবং অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সেই সবার যে কৃতিত্ব, সবার যে আপনার মূল্যায়ন, সেই জায়গাটা আমরা লক্ষ্য করছি না। আমরা দেখছি যে তারা নিজেরা আমিত্বের মধ্যে লিপ্ত হয়েছে। তো এই আমিত্বের মধ্যে কিন্তু শেখ হাসিনা লিপ্ত হয়েছিল, তার ফলাফল কিন্তু আমরা জানি। এখন যারা এই ধরনের আমিত্বে লিপ্ত হয়েছে, আমরা বলবো শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেন। দল ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল শেখ হাসিনা, তার পরিণতি দেখে শিক্ষা নেন। আপনারা এইরকম দল ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত হবেন না, আপনারা এইভাবে মানুষকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। রাশেদ ভাই, ছোট করে একটা কোশ্চেন করি যে আপনারা বলছেন যে সরকার পুনর্গঠিত হতে হবে। যদি সরকার পুনর্গঠিত হয়, সেই ক্ষেত্রে কি আপনাদেরও স্টেক রাখতে চান কিনা সরকার, যে আপনাদের কোনো প্রতিনিধি থাকবে, এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা? সাথে আরেকটা প্রশ্ন করে শেষ করি, সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? নির্বাচন কি পিছিয়ে যাওয়া বা সংস্কার, নির্বাচন দুটার মিলে যে ডিসেম্বরে অথবা আগামী বছর মার্চের মধ্যে ইলেকশন হওয়ার কথা আছে, আপনারা কোনটাকে প্রেফার করছেন? দেখেন, আমি আগে স্পষ্ট করেছি যে যারা বিপ্লবে অংশ নিয়েছে তাদের সবার অংশীদারিত্বের সরকার। যদি তাদের সবার অংশীদারিত্ব না থাকে, তাহলে কিন্তু ডে বাই ডে তারা কিন্তু এই সরকারকে ওন করা বন্ধ করে দিবে। তারা বলবে না, এই সরকার আমার না। দেখেন, এটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, কারণ সরকারের উপদেষ্টারা বিতর্কিত যজ্ঞে তারা কিন্তু লিপ্ত হচ্ছে। সেই জায়গা থেকে আমরা কিন্তু এখনো আমাদের দাবি জানিয়ে আসছি যে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করেন, রাষ্ট্র সংস্কারের আগে আপনাদেরকে সংস্কার করেন। বিতর্কিত ব্যক্তিদেরকে উপদেষ্টা পরিষদে রেখে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়। তো সেক্ষেত্রে বিপ্লবে অংশ নিয়েছে যারা, তাদের সবার প্রতিনিধি থাকবে। এখন সেই প্রতিনিধি মানে এই নয় যে আমি থাকবো বা নুরুল হক নূর থাকবে বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবে। আমাদের মতামতের ভিত্তিতে আমাদের প্রতিনিধি নেওয়া হবে। সেক্ষেত্রে আমরা কাকে দিব সেটা আমরা দলগত হয়ে বসে সিদ্ধান্ত নেব। আর নির্বাচনের যে বিষয় আপনি বললেন, অবশ্যই আমরা মনে করি এই সরকার আসলে তার যে 6 মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত সরকারের ব্যর্থতা ছাড়া আমরা কোনো সফলতা লক্ষ্য করছি না, রাষ্ট্র সংস্কারের কোনো নমুনা আমরা লক্ষ্য করছি না। এই সরকার যত বেশি সময় ক্ষমতায় থাকবে, এই রাষ্ট্রে আমি মনে করি তত বেশি ক্ষতি হবে। সুতরাং সরকারের উচিত হবে দ্রুত সময়ের মধ্যে একটি রোডম্যাপ ঘোষণা করা, তারা কি করতে চায়, তাদের প্ল্যান কি, এবং সকল দলের সহযোগিতা চাওয়া। অন্যথায় এই রাজনৈতিক শক্তির সহযোগিতা ছাড়া তারা কোনোভাবেই কোনো রাষ্ট্র সংস্কার করতে পারবে না। আমরা মনে করি সরকারের উচিত হবে একটি দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপের ঘোষণা করা এবং নির্বাচনের নির্দিষ্ট ডেট দেওয়া। একজন প্রধান উপদেষ্টা এক কথা বললেন, তার পেশ আরেক কথা বললেন, আরেকজন উপদেষ্টা আরেক কথা বললেন। এই যে তালবাহানা তারা শুরু করেছে, আমরা এই তালবাহানাকে আমরা আরেকটি 1/11 ইঙ্গিত মনে করছি। নির্বাচনের যদি নির্দিষ্ট ডেট তারা ঘোষণা এই মার্চের মধ্যে না করে, আমরা মনে করি তারা অবশ্যই আরেকটি ষড়যন্ত্র, আরেকটি চক্রান্ত, আরেকটি 1/11 বাংলাদেশে ঘটাতে চাই। আপনারা কি ইলেকশন নিয়ে বা ওই যে 1/11 কথা বলছেন, এরকম কোনো শঙ্কা দেখছেন? মানে আপনাদের কাছে দৃশ্যমান কোনো শঙ্কা আছে? সংখ্যা দেখছি, এখানে সেনাপ্রধান নিজেই বলছেন যে ঐক্য বিনষ্ট হয়ে গেছে, তিনি সতর্ক করছেন জাতিকে। এটা তো আসলে মানে যাই তাই ব্যাপার না, আপনি তো এই জিনিসটাকে ছোট হিসেবে দেখতে পারেন না। তার মানে কি? তার মানে দেখেন, যখন একটি সরকার ব্যর্থ হয়, তখন
কিন্তু ওই সরকার আর ক্ষমতায় থাকতে পারে না, তখন কিন্তু আরেকটি পক্ষ ক্ষমতা নিয়ে নেয়। এখন সেই পক্ষ কে হতে পারে সেটাই আপনারা অ্যানালিসিস করেন। আমার কথা হলো যে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা আর একটি ১-১১ চাই না। আমরা জানি যে হ্যাঁ, সেনাপ্রধান বারবার আমাদেরকে নিশ্চিত করেছে যে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নাই। কিন্তু যখন এই সরকার ব্যর্থ হবে তখন কি হবে? তখন তো বিএনপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, জামাত বলেন, কেউ তো আসলে ক্ষমতায় যেতে পারবে না। তখন বাধ্য হয়ে কিন্তু সেনাবাহিনীর হাতেই ক্ষমতা যাবে। তার মানে কি? তার মানে সেনাবাহিনীর হাতে ক্ষমতা যদি চলে যায়, সেক্ষেত্রে আরেকটি অনিশ্চয়তা তৈরি হবে। এবং এই জিনিসগুলো তো আসলে আমরা মনে করি যে অনেকেই বুঝতে পারছে না। এই জিনিসগুলো এই মুহূর্তে আলোচনা হওয়া দরকার। যখন জাতীয় ঐক্য সংহতি বিনষ্ট হয়ে যায়, তখন আসলে আরেকটি ১-১১ সম্ভাবনা বেড়ে যায়। আমরা আরেকটি ১-১১ সম্ভাবনা আমরা দেখছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি যদি সতর্ক না হন, তিনি যদি আসলে জাতীয় ঐক্য সংহতি পুনর্গঠনে তিনি যদি ইচ্ছা না করেন বা প্রচেষ্টা না চালান, তাহলে এই দেশ আসলে ব্যর্থ হয়ে যাবে। তবে আমি পরিশেষে বলতে চাই, দেখেন আমরা কিন্তু এই সরকারের সমালোচনা করছি কেন? যাতে করে এই সরকার ব্যর্থ না হয়। এই সরকার তার ভুলগুলো শুধরে নাই। এই কারণেই কিন্তু আমরা সরকারকে বারবার সতর্ক করছি, বারবার সরকারের ভুলগুলো নিয়ে সমালোচনা করছি। একই সাথে কিন্তু আমরা এই সরকারকে সহযোগিতা করার ব্যাপারে আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত বারবার জানিয়েছি। কিন্তু সরকার যদি আমাদের সহযোগিতা গ্রহণ করতে না চায়, সরকার যদি মনে করে যে আমরা বিশাল কিছু হয়ে গেছি, আমাদের আর কারোর লাগবে না, উই ডোন্ট কেয়ার এনিবডি এলস, তাহলে আসলে সরকার ভুল করবে। তো সরকার, আমি মনে করি যে এই সরকার একটা লিমিট থাকা দরকার। আপনার কোনো কিছু আনলিমিটেড হতে পারে না। এই সরকার আনলিমিটেড ভাবে চলছে। এখন এই সরকার যদি নির্বাচনের ডেট ঘোষণা না করে, তাহলে আমি মনে করি এই মার্চের মধ্যে যদি ঘোষণা না করে, তাহলে দেশে কিন্তু আরেকটি আন্দোলন শুরু হবে। এবং আরেকটি আন্দোলন যদি শুরু হয়, তাহলে এই সরকারের অবস্থা ফখরুদ্দিন মইনুদ্দিনের মতো হবে। আপনাকে শেষ করার আগে ছোট একটা প্রশ্ন করতে চাই। আপনারা সরকারের সাথে বহুবার বসেছেন, বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্যমত কমিশনে বসেছেন, এর আগে বসেছেন সংলাপে। এই সব সংলাপে কখনো বলেছেন কিনা আপনাদের দলে ভাঙন ধরানোর জন্য ছাত্রদের একটা দল চেষ্টা করছে, এই কথা বলেছেন কিনা? যদি বলে থাকেন, তার প্রতি উত্তরে আপনারা কি শুনেছেন, এইটা যদি একটু বলেন। না, এটা তো আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। আমরা তো এটা আগে লক্ষ্য করিনি। আগে তাদের সাথে আমাদের যে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা, সেটা তো আন্দোলন সংগ্রাম একসাথে করার কারণে সেই সম্পর্কের জায়গাটা ছিল। কিন্তু এখন তো আমরা সরাসরি দেখলাম যে আমাদের কয়েকজন নেতাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে তারা কিন্তু নিয়ে গেছে। সুতরাং এখন অবশ্যই আমাদের এই বিষয়গুলো খোলাসা এই মুহূর্তে করা লাগছে। আগে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি নাই, কিন্তু আগে বলি নাই বলে এখন বলবো না, সেটি তো না। নতুন দলে আপনাদের কয়জন সদস্য গেছেন? বড় মাপের নেতৃত্ব যারা ছিলেন? আমাদের যে কয়জনই যাক না কেন, সেটি বড় বিষয় না। বিষয়টা হলো যে তারা তো এই প্রক্রিয়া শুরু করেছে। তারা তো, তাদের হাতে টাকা আছে। তারা যেহেতু সরকারে আছে, তাদের হাতে টাকা আছে। তারা মানুষকে টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করার সুযোগ তাদের হাতে আছে, এবং সেই কাজটা তারা শুরু করেছে। আমরা যদি এখন এই বিষয়টা নিয়ে, আপনার কথা বুঝতে পেরেছি, বাট কেন্দ্রীয় পর্যায়ে আপনাদের কয়জন নেতা কর্মীকে তারা তাদের দলে নিয়ে গেছেন, এরকম যেহেতু অভিযোগ করছেন, মানে কয়জন গেছেন? কয়েকজনকে এরকম বিভ্রান্ত করে তারা নিয়েছে, এবং আরো বিভ্রান্ত করার চক্রান্তে তারা লিপ্ত হয়েছে। অসংখ্য ধন্যবাদ রাশেদ ভাই, আমাদের টিভিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের টিভিএস পডকাস্ট।